আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, ক্যান্টনমেন্ট থেকে ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে। এমন দাবির পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বেগম রোকেয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও তাদের সব সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধের দাবি তুলেছেন। নির্বাচন বা রাজনীতির বিষয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলেও মন্তব্য করেছেন সাবেক এই উপদেষ্টা। এদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না। অন্যদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বিচার শেষে দেশবাসী চাইলে ফিরতে পারে আওয়ামী লীগ। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। দেশের রাজনীতি হঠাৎ করে এমন উত্তপ্ত হয়ে ওঠার রহস্য খুঁজতেই আজ আমাদের আলোচনা, এবং আমাদের আলোচনার বিষয় কি ঘটছে রাজনীতির মাঠে। আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা শুরুটা করতে চাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বাবুল ভাই, আমি ভূমিকাতে অনেকখানি দেশের এই মুহূর্তের রাজনীতির হালচাল বলেছি, বিশেষ করে চুম্বক অংশগুলো। এর পেছনের কারণটা দিয়ে যদি আপনি বলেন যে হঠাৎ করে আপনার এই যে ক্যান্টনমেন্ট থেকে আমরা 11 তারিখ হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক পোস্টটি দেখলাম যে 11 তারিখ ক্যান্টনমেন্ট থেকে এক ধরনের উদ্যোগ, এবং যেটা বলা হচ্ছে রিফাইন আওয়ামী লীগকে আপনার পুনর্বাসনের একটা চেষ্টা চলছে। তো এটা ক্যান্টনমেন্ট থেকে হওয়ার কারণটা একটু যদি বলেন, এবং এই মুহূর্তে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। প্রথমত, আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যথার্থই বলেছেন যে পতিত স্বৈরশাসকদের পুনর্বাসন করবার কোনো সুযোগ নাই, সুযোগ দেওয়া যাবে না। কেন সুযোগ দেওয়া যাবে না? কেবল জুলাই আগস্টের গণহত্যার দায় আপনার পতিত স্বৈরশাসকদের না, এর বাইরেও আপনার গত 15-16 বছর ধরে বাংলাদেশে আপনার অসংখ্য রাজনৈতিক নেতাকে আপনার হত্যা করা হয়েছে, অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীকে আপনার গুম করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে আপনার জেলে ভরা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গায়েবী মামলা দিয়ে আপনার জুলুম করা হয়েছে, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, আপনার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, অর্থনীতি ধ্বংস করা হয়েছে, দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশকে। তো আপনার এত কিছুর দায় তো আওয়ামী লীগকে নিতে হবে, এবং ফলে সঙ্গত কারণেই জুলাই আগস্ট মাসের এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে যে এই যে আমরা বলি যে নতুন বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হলো, এই নতুন বাংলাদেশে আপনার এই সকল আপনার অপকর্মের দায়, সকল হত্যাকাণ্ডের দায় যেই দলের উপর বর্তায়, সেই দলকে বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত করা হবে, পুনর্বাসন করা হবে, এটা বাংলাদেশের মানুষ তো আপনার সহজভাবে মেনে নেবে বলে আমি মনে করি না। কিন্তু আপনাদের দল, বাবুল ভাই, আপনি যেগুলো বলছেন সেগুলো আমরা সবসময় শুনি, সেটা ঠিক আছে, একটি বাস্তবতা, কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো স্ট্যান্ড আছে? তো আপনার একটা দল বাংলাদেশে আপনার রাজনীতি করবে কি করবে না,
সিদ্ধ থাকবে না নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেওয়ার মালিককে? জনগণ। সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। তো জনগণের আপনার না, জনগণ তো না বাউল ভাই, জনগণকে তো সিদ্ধান্ত নিতে হলে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ছাড়া তো জনগণ অন্য কোনো পন্থায় কি নিতে পারে না। তার আগে আপনার হলো যে আপনার আওয়ামী লীগকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই কি চাই না, তাই তো? এই যে প্রধান উপদেষ্টা যেমন আজকে বললেন, প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার উনি নিষিদ্ধ করতে চান না, আমাদের সেনা প্রধান উনি বলছেন উনি ইনক্লুসিভ ইলেকশন চান, তাই তো? এবং সম্ভবত আমাদের দলের পক্ষ থেকেও কখনো কখনো বলা হয়েছে যে আমরা আপনার নিষিদ্ধ করার পক্ষে না, এটা বলা হয়েছে এর আগে বলা হয়েছে। আমার ধারণা হচ্ছে এটা ব্যক্তিগত পর্যায়ে আপনার বলা হয়েছে। তো এখন হলো যে আপনার আমি তো মনে করি যে আপনার যেমন আপনার যে দুষ্কর্মের দায়, যে হত্যাকাণ্ডের দায়, যে অপকর্মের দায় আওয়ামী লীগের উপর খুব ন্যায্যত যৌক্তিকভাবে বর্তায়, এই দায় বর্তানোর পরে আওয়ামী লীগকে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরত আসবার সুযোগ দেওয়া যায়, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া যায়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত মত। মানে যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আপনার মানে আপনি ব্যক্তিগতভাবে সোজা কথা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান না অংশ নিতে, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মত। জি। আর সেনাবাহিনী হস্তক্ষেপের বিষয়ে যেটি হাসনাত আব্দুল্লাহ বলেছে যে এটি এখতিয়ার বহির্ভূত, একটু যদি বলেন এই বিষয়ে। না, এখন হলো কি আপনার 5ই আগস্টের আপনার এই যে একটা অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে যে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আপনার বাংলাদেশে আমাদের আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর কিন্তু একটা আপনার অংশগ্রহণ, তাদের একটা ভূমিকা, এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই, তাই তো? এবং 5ই আগস্টে আপনার শেখ হাসিনা আপনার অভ্যুত্থানের আপনার প্রেক্ষিতে পালিয়ে যাবার পরে আপনার ক্যান্টনমেন্টে আপনার মেজর রাজনৈতিক দলগুলোর সাথে আপনার বৈঠক করা, তাদের সাথে আলাপ আলোচনা করা এবং আপনার পরবর্তীতে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, এই সব কিছুর পেছনে তো আপনার সেনাবাহিনীর তো একটা অংশগ্রহণ, সেনাবাহিনীর তো একটা ভূমিকা, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনী। হ্যাঁ, ফলে আপনার বাংলাদেশে আপনার যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, আপনার কিংবা সামনের যে রাজনৈতিক পরিস্থিতি, এই চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, সামনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, আগামী নির্বাচন নিয়ে, নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কারা অংশগ্রহণ করবে না, নির্বাচনটা কেমন হবে, কখন হবে, এই সব বিষয় নিয়েই তো আপনার সেনাবাহিনী প্রধানের তো আপনার কথা বলার তো সুযোগ আছে বলে আমি মনে করি। আপনার কেন কথা বলবে না? 5 তারিখে যদি বৈঠক করা যায়, সেই বৈঠকে যদি অংশগ্রহণ করা যায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বেলায় যদি আপনার সেনাবাহিনী প্রধানের যদি ভূমিকা থাকে, তাহলে বর্তমান পর্যায়ে কেন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সবাইকে একসাথে গোটা জাতি ওনার ভাষণের জন্য অপেক্ষা করছেন, তাহলে কেন এখন আপনার এই প্রশ্নের সেই প্রশ্নের উত্তরটা আমি একটু খুঁজতে চাই। আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, আপনার কাছে আমি খুব প্রশ্নতে গেলাম না, কেন সেনাবাহিনী আপনার এই যে বক্তব্যটি দিয়েছে, এটিকে হাসনাত আব্দুল্লাহর প্রথম কথা হচ্ছে এটি কি তার ব্যক্তিগত মতামত কিনা, যে সেনাবাহিনীর রাজনৈতিক এই মতামত দেওয়ার এখতিয়ার নাই, নাকি আপনারা দলের পক্ষ থেকে এটিকে এন্ডোর্স করেন, এটি একটি উত্তর দেবেন। আর যেটি বাউল ভাই বলল যে 5ই আগস্টের ওই রকম ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর প্রধানকে কেন্দ্র করে সব কিছু যদি কোঅর্ডিনেট হতে পারে বা আলাপ আলোচনাগুলো চলতে পারে, হঠাৎ করে আজকে এই বক্তব্যটা কেন এলো? এর পেছনে 11 তারিখের কোনো কানেকশন আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। 11 তারিখের ওই কোনো মিটিং বা বৈঠক হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। আমরা হাসনাত আব্দুল্লাহর পোস্ট দেখেছি, কিন্তু যেটা মানে কমন এথিক্স সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি বা যে কোনো দেশের রাজনীতিতে রাজনৈতিক দল এবং জনগণই ঠিক করবে সেই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। সেনাবাহিনী তারা আমাদের সভরেন্টি ফোর্স এবং তারা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন, এটাই ঔচিত্য। এবং এই ধরনের যখন পরিস্থিতি বাংলাদেশে যেটা চলছে, পুলিশ কাজ করছে না, এই মুহূর্তে ক্রিয়াশীল নাই, তখন তারা কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। এইটুকু আমরা তার ভূমিকাটা সীমিত রাখতে চাই। কারণ আমরা দেখেছি যে যখন রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা রাখে বা ভূমিকা রাখতে চায়, তখন সেটা
কি হয়, কি দাঁড়ায় জিনিসটা। বাংলাদেশে ১/১১ ঘটেছে, এর আগে সামরিক শাসন ছিল, এগুলোর বিরুদ্ধেই তো আমাদের গণতান্ত্রিক সংগ্রাম। তো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর মানে একটা বাহিনী হিসেবে তারা তাদের ভূমিকা থাকবে কি না, এটা নিয়ে আমি ঠিক মনে করি যে তাদের রাখা উচিত না। বরং তারা দেশের সার্বভৌমত্ব এবং জনগণের পক্ষের যে কোনো সিদ্ধান্তের পক্ষে তাদের থাকা উচিত। জনগণকে ডিক্টেট তারা করবে না, আমি আশা করি যে তারা সেটা করছেন না। কিন্তু মানে এখন যদি আমরা এটা এরকম বলি যে সেনাবাহিনী কেন মন্তব্য করবে না রাজনীতি নিয়ে, তাহলে এটা তো পাকিস্তান না, কিংবা এটা আপনি ধরুন ইন্ডিয়ায় কি সেনাবাহিনী রাজনীতি নিয়ে মন্তব্য করে? যদিও ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশ প্রশ্নে মন্তব্য করে, কিন্তু এমনি ইন্ডিয়ার রাজনীতি নিয়ে কিন্তু খুব একটা মন্তব্য করেন না। বা এটা কোনো গণতান্ত্রিক দেশে সেভাবে আপনি দেখবেন না, এটা চর্চাটা ভালো না। যে সেনাবাহিনীর মধ্যে যখন রাজনৈতিক অ্যাম্বিশন তৈরি হয় তখন সেটা খুব একটা ভালো দিকে যায় না। এবং আমি যতটুকু জানি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন এবং মধ্যম পর্যায়ের অফিসার যারা আছেন তারাও রাজনীতি থেকে একটু দূরেই থাকতে চান। হ্যাঁ, তাদের রাজনৈতিক সেই অর্থে অ্যাম্বিশন নাই, তারা দেশের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় এগুলোতে দেখতে চান। ফলে এখন যে পরিস্থিতি, এটা তো কোনো ১/১১ পরবর্তী পরিস্থিতি না, যে মানে বাংলাদেশ তো এখন ১/১১ পরবর্তীতে পরিস্থিতি নাই যে সে একটা সামরিক সমর্থিত সরকার বা সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আছে এবং সেনাবাহিনী বিভিন্ন বিষয়ে মতামত রাখবে এবং সেই অনুযায়ী দেশ চলবে। কিংবা এটা তো বার্মা না যে পার্লামেন্টে এত পার্সেন্টেজ অফ সিট এটা সেনাবাহিনীর জন্য থাকবে। আসলে বাংলাদেশের অবস্থাটা কিরকম এই মুহূর্তে অবস্থা তো খুব পরিষ্কার। রাজনৈতিক দলগুলো একটা মানে সরকারের উদ্যোগে একটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছে, আলোচনার মধ্যে আছে। হ্যাঁ, তো সেখানে গতকালকে থেকে এই বৈঠকটা শুরু হয়েছে। আমরা যাব সামনে, আমাদের কাছে যে স্প্রেডশিট পাঠানো হয়েছে সেটার বিষয়ে আমরা আমাদের মন্তব্য জানাবো। বিএনপি যাবে, তার মধ্যে দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাবো। এবং আমার মনে হয় যে ঈদের পরে এই জুলাই সনদ যেটাকে বলা হচ্ছে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে, সেটা একটা জায়গায় পৌঁছাবে এবং তার ভিত্তিতে আমরা সংস্কার কার্যক্রম এবং তারপরে নির্বাচন, যে ডিসেম্বর টু মার্চের যে সময়টা, এর মধ্যে সীমিত থাকবে। এখন প্রশ্নটা এরকম যেন না হয় যে আমরা সেনাবাহিনী বনাম জনগণ, এইভাবে আমরা যেন ঠেলে না দিই। আপনাদের একজন দায়িত্বশীল নেতা যখন বলছেন যে তার এখতিয়ার নাই, এই এখতিয়ার কে ডিসিশনটা দেবে, কার কি জুরিসডিকশন, এই ডিসিশনটা কে দেবে? এই জুরিসডিকশন জনগণ দেবে। মানে এটা তো ভাই জনগণ, আপনি জনগণের কাছে কি আপনি মানে ঘরে ঘরে যাচ্ছেন? আমি আপনাকে অনুরোধ করবো যে জনগণ ধারণাটাকে খুব হালকাভাবে যেন আমরা না নিই, ঠিক আছে? এবং জনগণ যেটা বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তাদেরকে ভোটার হিসেবে দেখে, আমরা কিন্তু জনগণ ধারণাটাকে, যেহেতু আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছি, আমাদের কাছে জনগণ শুধু ভোটার না, এবং জনগণ যে কোনো আধুনিক রাষ্ট্রে একটা অত্যন্ত পাওয়ারফুল বর্গ। এরকম মনে করার কোনো কারণ নেই রাজনৈতিক দলগুলোকে ভোট দিলেই তারাই পুরো জনগণ ওর মধ্যে রিজলভ হয়ে যায়। রিজলভ হয় না, কিন্তু জনগণ সবসময় আলাদা থাকে। ফলে জনগণ ঠিক করবে, এটা শুধু কথার কথা না, বরং আসলেই ঠিক করবে। অনেক পদ্ধতি আছে, শুধু নির্বাচন না। আপনি গণভোট থেকে শুরু করে এই যে জনগণ রাস্তায় নেমে আসলো ৫ তারিখ, এটা কি জনগণ ঠিক করে নাই? আপনি জনগণ নামক যে ধারণা, সেইখানে তো সেইটাই বলছি, ৫ তারিখের সেই জায়গাটিতে জনগণের যেমন ভূমিকা রয়েছে, সেই সাথে আপনাদের ছাত্ররাও কিন্তু সেনাবাহিনীকে অকুণ্ঠ প্রশংসা করেছেন। হ্যাঁ, সেই বাস্তবতাটাকে আপনাকে কিন্তু কম্প্যারিজন করার সময় পৃথিবীতে এখানে এটা ঘটছে, এটা একটা খুব নরমেটিভ আলোচনা করলে কিন্তু আলোচনা যাবে না। এখন নতুন আলোচনার মধ্যে কিন্তু এক্সপেরিয়েন্সিয়াল আলোচনা হয়। আপনি প্রতিদিনকার অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনি কি অনুভব করছেন, তো সেই জায়গায় এটিকে প্রাসঙ্গিক কিনা, মানে বাংলাদেশের মতো এইরকম একটি অবস্থায়, এই মুহূর্তে যে অবস্থা যেখানে সেনাবাহিনী আপনি এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা হোল্ড করছে, তারা ৫ই আগস্টের আলোচনার ক্ষেত্রে তারা এক ধরনের আপনার সমন্বয় করেছে, আমরা শুনেছি। এবং আবার আজকে একটি বক্তব্য দেখলাম যে আপনাদের উপদেষ্টা বলেছে যে সেনাপ্রধানের বক্তব্যটা অনেকটা এরকম ছিল যে আমি বুকে পাথর দিয়ে আসলে ডক্টর ইউনূসকে আপনার প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিলাম। এটি আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ইন্টারভিউতেও দেখলাম। তো সব মিলিয়ে সেনাবাহিনীর সাথে রাষ্ট্রের কোনো এরকম ভুল বোঝাবুঝির জায়গা না, একদমই না। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি এটা আপনার এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ঠিক করতে হবে। ফলে তারা বাহিনী হিসেবে একটা এই মুহূর্তে জরুরি দায়িত্ব পালন করছে এবং আমরা সেটার পক্ষে। কিন্তু রাজনৈতিক ব্যাপারে তারা আসবেন কিনা সেটা তো আরেকটা প্রশ্ন, এক। আর ২ নম্বর হচ্ছে আপনি যেটা বললেন, আসিফ মাহমুদ যেহেতু বলেছেন উনি বলতে পারবেন, আমি তো আর জানি না। তবে উনি ওই মিটিং এর বক্তব্যগুলো ওকে, যদি সেটা হয় তাহলে সেটা তো সে একজন ব্যক্তির বিরুদ্ধে কথা, সেনাবাহিনী পুরো বাহিনীর বিরুদ্ধে। আমি তো পুরো বাহিনীর ভূমিকা আমরা দেখেছি, পুরো বাহিনী তো জনগণের পক্ষে ছিল। আমি নিজে উত্তরায় ছিলাম এবং আমি দেখেছি তারা কিভাবে সরে দাঁড়িয়ে জনগণকে যেতে দিয়েছে, এগুলো তো বাস্তব। ফলে এই সবটাই আছে। হ্যাঁ, এখন নতুন পরিস্থিতিতে এই ধরনের কোনো পরিস্থিতি ডেভেলপ করছে কিনা যেখানে সেনাবাহিনী রাজনীতিকে ডিকটেট করতে চাচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। আমি মনে করছি যে এখনো সেই ধরনের ব্যাপার নাই। তবে যদি এই ধরনের কোনো বৈঠক হয়ে থাকে, যেটা রেফারেন্স হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন, এবং সেখানে তিনি, আপনাদের দলের ভিতরে এই বৈঠক নিয়ে কোনো আলোচনা হয়নি, শুধু ফেসবুক পোস্টে দেখেছেন? এটা নিয়ে দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি যদি সেখানে, তিনি তো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ, আপনিও তো সেই দলের যুগ্ম আহ্বায়ক, সেই কারণে জানছি আপনি দলীয়ভাবে জানতেন কিনা তিনি যাবে। তিনি আমাদের দলের একজন দায়িত্বশীল নেতার বাইরেও তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা। ছাত্রনেতা হিসেবে তিনি কোথাও আমন্ত্রিত ছিলেন কিনা কিংবা অনানুষ্ঠানিকভাবে বসেছিলেন কিনা, বসতেই পারেন, কিন্তু সেটা তিনি তারপরে পরিষ্কার করেছেন যে তিনি এই ধরনের যদি কোনো প্রস্তাব দেওয়া হয়ে থাকে তিনি সেটা
মানে রাজি হন। যদি তো আর নাই, উনি তো স্পষ্ট করেছেন হ্যাঁ, যে তিনি এটাতে রাজি হন। কিন্তু উনি আপনারা কি এই 11 তারিখের বৈঠকে তিনি যে যাবেন সেটা কি জানতেন? সেটা তিনি হয়তো জানিয়ে গেছেন আহ্বায়ককে, বা জানিয়ে গেছেন কিনা সেটা আমি বলতে পারবো না। আমাদের সাথে এটা দলীয় ফোরামে সে অর্থে আলোচনা হয় নাই। কিন্তু প্রশ্নটা সেটা না জানিয়ে গেছেন কি যান নাই। প্রশ্নটা হলো যে রাজনীতিতে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে কিনা। এই প্রশ্ন তিনি বলেছেন, খুব স্পেসিফিক প্রশ্ন, যে কোনো রিফাইন্ড আওয়ামী লীগও এই মুহূর্তে আসার মতো কোনো বাস্তবতা নাই। এই হলো দুটো সিম্পল জিনিস। জিনিসটা হচ্ছে আওয়ামী লীগের নিয়ে, আমরা যদি সেনাবাহিনী নিয়ে আলাপ করি তাহলে কিন্তু ওই প্রধান যে যেহেতু প্রপোজিশনটা সেনাবাহিনীর সামনে এনেছে, সে কারণে সেনাবাহিনীকে আপনাকে আলোচনা আনতে হচ্ছে। আচ্ছা, ধরুন যেমন হাসনাত আব্দুল্লাহ নিজে গেছেন, এটা পুরো সেনাবাহিনী হিসেবে বসে কিনা সেটাও তো আমরা জানি না। আমরা জানি না। উনি তো বলেছেন যে একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল, ফলে আমরা এটা সেনাবাহিনী বনাম এনসিপি কিংবা সেনাবাহিনী বনাম ছাত্র এইভাবে আলোচনার সুযোগ নাই। বরং আমাদের আলোচনাটা কেন্দ্রীভূত রাখা উচিত আওয়ামী লীগ প্রশ্নে, যে কথাটা এসেছে। এবং আজকে সারাদিন সকল রাজনৈতিক দল কিন্তু ওই ব্যাপারে আমরা দেখি সেই আলোচনায় রাখা যায় কিনা। অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, আপনি দুজনের আলোচনা শুনলেন। এই মুহূর্তে আসলে রাজনীতির মাঠে কি ঘটছে? অনেকগুলো আলোচনা এসছে, সেনাবাহিনী, বিএনপির ভূমিকা, আপনার ছাত্র জনতার যে নাগরিক পার্টি, তারা কি মনে করছেন, আপনি কি মনে করছেন? সারা দিনের যতগুলো ঘটনা ঘটলো বা গতকাল থেকেও যদি ধরি, দিনের শেষে কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। কোনো উত্তর। এমনকি তুষারও যেটা বলছেন সেগুলো তো যোগসূত্র মেলানো বেশ কঠিন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা উনি যেটা বলেছেন, তিনি এই ছাত্র যুব আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং এখন তিনি একটা রাজনৈতিক দলের নেতা, সুস্পষ্টভাবে ঘোষিত একটা রাজনৈতিক দলের। এখন ওনার বক্তব্যকে কিন্তু রাজনৈতিকভাবেই গ্রহণ করতে হবে, ব্যক্তির বক্তব্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। যদিও এই বিতর্ক থাকতেই পারে যে উনি দলের পক্ষে বলছেন না, নিজের অবস্থান থেকে বলছেন, কিন্তু তুষারের কথাতেও কিন্তু স্পষ্ট হচ্ছে না যে উনি আসলে পুরো বাহিনীকে বলছেন, বিশেষ কোনো প্রতিষ্ঠানকে বলছেন, নাকি সেনাবাহিনীর নীতি নির্ধারক কাউকে বলছেন। কারণ আপনি যখন বলছেন যে ক্যান্টনমেন্টে গেছেন, এরকম নির্বাচন বা রাজনীতির বিষয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই, সেটা মানে বাহিনীকে উনি না, সেটা তো পরে। তার আগেও যদি বলেন, এটা দীর্ঘ পোস্টার যে ক্যান্টনমেন্টে তাকে গিয়ে এটা বলা হচ্ছে, তো সেখানে অনেকগুলো বক্তব্য চলে আসে। ক্যান্টনমেন্ট অ্যাজ এ সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং আপনি যদি বলেন যে আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কিন্তু বহু অর্থ বহন করে, তাই না? এগুলো আমাদের রাজনীতিতে ভালো শব্দ না। এবং আপনি একটু আগে দেখেন, আমাদের কথার মধ্যেও কিন্তু আমরা স্পষ্টতা তৈরি করতে পারছি না, পোস্টেও কিন্তু সেটা স্পষ্ট না। আপনি তো পরের অংশে আসছেন যে কে কি করবে না করবে, যেটা তুষারও বলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাকে কে ডেকে নিয়ে গেল? মানে আমরা কি আলোচনা পুরো সেনাবাহিনী বনাম করব? আবার সেনাবাহিনীর ভিতরে একাধিক প্রতিষ্ঠান আছে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহ অন্যান্য বিষয় দেখেন, তাদেরকেও কি ডেকেছিল? যেটা আমাদের পুরনো বিভিন্ন সময়ের খুব ভালো অভিজ্ঞতা নেই বা বিভিন্ন সময় আলোচনা করি, নাকি বিশেষ নীতি নির্ধারককেও ডেকেছিলেন? কারণ সেনাবাহিনীর সবাই তো পলিসি মেকার না, রাজনীতির মতো তারও বিভিন্ন লেয়ার এবং বিভিন্ন স্তরে তারা পলিসি মেকিং করেন। এটা এক। দুই হলো যে এটা তো বাস্তবতা যে এই বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, সেটা সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অংশীজন। এবং এই বিপ্লবের সময় সেনাবাহিনী, আমরা যেমন 90-এ দেখেছি এবং অনেক বছর পর আমরা 24-এ দেখলাম যে সেনাবাহিনী একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়ালেন। আমরা পেছনের যদি প্রতিটা মাইক্রো ইস্যুজ নিয়ে আলোচনা করি, কার কি উদ্দেশ্য ছিল, কে কি আমাকে বলেছে, আপনাকে বলেছেন, তাহলে বোধহয় আমরা যারা 90 ছিলাম, বাবুল ভাই তো আরো সক্রিয়ভাবে ছিলেন, আমরা মোটামুটি একটা মহাকাব্য রচনা করে ফেলতে পারবো কে কি বলেছেন এটা শুনলে। কিন্তু এইভাবে তো রাষ্ট্রাচার বা এইভাবে রাজনীতি বা এইভাবে কূটনীতি চলে না। তো ফিরে আসছে ওই আলোচনায়, সেই গুরুত্বপূর্ণ অংশীজনের তো অংশগ্রহণ গোপন কোনো কিছু না। সেনাপ্রধান ছিলেন, তিনি সবাইকে আহ্বান করেছেন, উনি যেটা বাবলু ভাই বললেন, গুরুত্বপূর্ণ নেতারা তাদের সঙ্গে আলোচনা করেছেন। এবং এখনো যদি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা, ধরুন আমি যদি ওইভাবেই বলি, পথ ধরে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন, তাতে তো আমি অসুবিধার কোনো কিছু দেখি না। উনি তো এখনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এত বড় একটা ফোর্স ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পুলিশ যেখানে পূর্ণাঙ্গভাবে পুনর্গঠিত এখনো হয়নি, ওই কর্মক্ষমতা ফিরে পায়নি, তারা মাঠে আছে, ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়ানো হয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ পক্ষ হিসাবে কাজ করবে। আমি পক্ষ বলতে অংশীজন হিসাবে বোঝাচ্ছি আর কি। তো সেখানে এইবার আপনি আসেন যে একজন নতুন তৈরি হওয়া রাজনৈতিক দলের নেতা, তিনি সুদীর্ঘ একটা পোস্ট দিয়েছেন, কিন্তু সেই পোস্টটা কিন্তু আমরা স্পষ্ট করতে পারছি না যে তার কিংবা তার দলের কিনা বা দলের কথা আলোচনা হয়েছে কিনা। তিনি এক ধরনের দোষারোপিত করছেন যে তাকে অনেকটা চাপ দেওয়া হচ্ছে যে এরকম একটা দল বা তার আংশিক কিংবা পুনর্গঠিত হয়ে সেটা প্রত্যাবর্তন করবে। আমি যদি এটা মানে এটা যদি সারাংশ করে এরকম দাঁড়ায়, তুমি তাহলে মেনে নাও এটা, বা তোমরা মেনে নাও, এই তো দাঁড়াই বাবুল ভাই, আমি যদি ভুল না করে থাকি, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি, তোমরা একটা আধুনিক একটা নতুন দল, তোমাদের একটা জনপ্রিয়তা আছে, তোমরা এটা মেনে নাও। দেখেন এই বক্তব্যটা কিন্তু বড় কোনো দলের দিক থেকে আসেনি,
মানে আমি বলছি যে এরকম আলোচনা বিএনপির সঙ্গে হয়েছে বলে তারা বলছে না, জামাতের সঙ্গে হয়েছে বলে বলছে না, অন্য কোনো দলের সঙ্গে হয়েছে। বিএনপি অনেক বড় দল, পুরনো, এর আগে দেশ পরিচালনা করেছে, বিরোধী দলে ছিল তা না, নতুন গঠিত একটা দল যারা বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের নেতৃবৃন্দ পালন করেছেন। এখন আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন সেটাই তো প্রশ্নটা ছিল। তো একটা বিষয় হচ্ছে, আগেই বলি যে এটা কিন্তু একটা খুব সংবেদনশীল আলোচনা তৈরি করেছে, খুবই সংবেদনশীল আলোচনা। আমি আবারও বলবো যে আপনি অতীতেও যেটা ঘটেছে সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আমরা সামগ্রিকভাবে বাহিনী বলেছি, সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, কিন্তু আমরা অনেক বছর পরে যখন এটা মূল্যায়ন করি তখন সামগ্রিক ভাবে একটা বাহিনীকে বলা যায় না, একটা নির্দিষ্ট সময়কালকে বলি। দ্বিতীয়ত আপনি বলতে পারেন না যে আমাকে ক্যান্টনমেন্টে ডেকে, ক্যান্টনমেন্ট ইজ এ বিগার কনস্ট্রাক্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা, সেখানে কে ডেকে নিয়ে গেছে আপনাকে, এবং তারপরে যে শব্দগুলো আবার নতুন করে উঠছে সেগুলো শোভন শব্দ না, এই যে উত্তরপাড়া, অমুক গেট, এইগুলো আমাদের রাজনীতির স্ল্যাং কিন্তু এক ধরনের, আমরা ভালোভাবে এগুলোকে কিন্তু বলি না যে এইগুলো অমুক পাড়া তমুক পাড়া, এ ডাকে ও ডাকে, এগুলো শোভন রাজনৈতিক শব্দ কিন্তু না, সেটা উনি বলেননি। আমি বলছি সেই আলোচনাগুলো বিভিন্নভাবে দেখবেন যে আজকে আসছে, আলোচনার প্রতিক্রিয়াতে আসছে। অতএব আমরা এই সংবেদনশীলতার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কেনই তরুণ নেতা এই প্রসঙ্গ তুললেন সেটা একটা বড় প্রশ্ন, যে তাহলে এই আলোচনা হয়েছে কিনা, যে পক্ষই করুক না কেন, যদি হয়ে থাকে তাহলে সেটা গুরুতর ব্যাপার, যে এই আলোচনাগুলো কেন হচ্ছে বা কোনো পক্ষ থেকে উঠছে কিনা। এখন এরপরে আসেন সরকার, সেনাবাহিনী, সেই আলোচনার পক্ষে আপনি একটু কি ওই অংশটুকু আসবেন কিনা? আজকে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে প্রধান আমি ওই আলোচনা আসছি, আমি আসছি। এখন ওনার প্রস্তরে যদি আপনি এই মুহূর্তে আলোচনার সূত্রগুলো উন্মুক্ত করতে চান, তাহলে একটা প্রশ্ন যেটা আমার কাছে আসে, যেটা আগেই বললাম, যে এরকম একটা অতীব গুরুত্বপূর্ণ সংবেদনশীল ইস্যু, অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের ভেতর থেকে কেন আসলো বা কে তুললো, সে প্রশ্ন কিন্তু আসবে। দুই হলো যে তাহলে সরকার, সেনাবাহিনী অংশীজন হিসাবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সম্পর্ক ছিল বা যোগাযোগ আছে, উন্মুক্তভাবেই আছে, সেটা উনি চমৎকারভাবে বলেছেন। এটা কি সবসময় দাপ্তরিকভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে করবেন নাকি? এটা আমরাও করি না বাস্তব জীবনে, রাজনীতিতেও এটা ঘটে না। সেটার মধ্যে কোনো চিড় ধরছে কিনা, বা সেটার যে পরস্পরের আস্থা, সেই আস্থার ক্ষেত্রে কোনো রকম আপনি দেখতে পাচ্ছেন কিনা। আরেকটা হলো ভারতের নাম আসছে আবার। আমরা আলোচনাগুলো খুব খণ্ডিত এবং সুবিধাজনকভাবে করি, যেমন যখন আমরা মনে করছি ক্যান্টনমেন্টের আলোচনা করবো না তখন এক পাশে রেখে দিচ্ছি, আবার আমরা যখন আমাদের রাজনৈতিক আলাপ করছি তখন কি পোস্ট দেওয়া হচ্ছে, কে কি বললো ওইটা নিয়ে করছি, আবার যখন প্রয়োজন মতো মনে করছে তখন ভারতের আলোচনাটাকেও করছে। আপনি আজকে সারাদিনের যতগুলো আপনার বিক্ষোভ সমাবেশ হয়েছে তার ভাষাগুলো গ্রহণ করেন, করে একটা আদৌ বিশ্লেষণ করেন, কোথাও ভারত, কোথাও ক্যান্টনমেন্ট, কোথাও রাজনীতিক, কোথাও মোদি, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা। তাহলে কি একটা হলো এই সম্পর্কের ক্ষেত্রে আমাদের নতুন কোনো মাত্রায় যাচ্ছে কিনা, আবার নতুন করে ভারতের প্রসঙ্গ কেন এর মধ্যে আসছে, এবং কেন একটা গুরুত্বপূর্ণ অংশীজনের প্রসঙ্গে এত বড় সুবৃহৎ একটা পোস্টার। এবং আপনি যেটা বললেন সেই প্রশ্ন আমারও, যে আপনি যদি আজকে কাকতালীয়ভাবে, যদি আমি দুটো করে শব্দ পরপর বলি, সমস্ত ঘটনাগুলো দেখেন, সরকার প্রধান ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে তুলেছেন, আওয়ামী লীগ বেশিদ্ধ হবে কি হবে না, এই আলোচনা তো পুরনো, একাধিক আন্তর্জাতিক সাক্ষাৎকারের সময় উনি প্রসঙ্গগুলো তুলেছেন। এরপরে হাসনাতের পোস্ট, এরপরে আপনি খেয়াল করুন যে একাধিক প্রতিষ্ঠান নিয়ে আমরা সারাদিন আলোচনা করলাম, নাহিদ সমালোচনা করেছেন, নিন্দা জানিয়েছেন, অন্য আর একজন নেতাও অন্য আর একটা প্রসঙ্গের কথা তুলেছেন। সারাদিন ক্যাম্পাসে, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন আলোচনা হয়েছে, নতুন একটা প্ল্যাটফর্মের জন্ম হয়েছে আজকে এই বিষয়ক বিরোধিতা করবার জন্য। এবং সারাদিনের দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া, দিনের শেষে আমরা কি পেলাম এই প্রশ্ন রেখে আমি বরং ছেড়ে দিই। আমি একটু আবার বাউল ভাইয়ের কাছে শুনতে চাই, কি পেলাম আসলে দিনের শেষে? না, আমি বলতে চাই কি, আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, বক্তব্য পেশে আপনার মন্তব্য করতে গিয়ে, আপনার কর্মকাণ্ড করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা দায়িত্বশীল। আমি দায়িত্বশীল আছি, আমরা সবাই যদি থাকি, এরপরে বলেন কারা আমরা সবাই। যেমন ধরেন আপনার উনি বলেছেন যে বর্তমানে কি সেনাবাহিনী, সরকার এবং আপনার রাজনৈতিক দল, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল, সেনাবাহিনী, সরকার এবং জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল, তিনটে বড় পক্ষ। এই তিনটে পক্ষের মধ্যে আপনার সম্পর্কটা কি? আপনার পরস্পরের সহযোগী সম্পর্ক, নাকি সেনাবাহিনীর সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা বৈরী সম্পর্ক আছে,
নাকি আপনার সরকারের সাথে আমাদের আপনার এই যে স্বৈর শাসন বিরোধী ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি বাংলাদেশে, এই শক্তির একটা আপনার বৈরী সম্পর্ক ইতিমধ্যে আপনার তৈরি হয়ে গেছে বলে আপনি সন্দেহ আছে কিনা? তৈরি হয়েছে কিনা, বাট আমি এখনো মনে করতে চাই না, আমি বিশ্বাস করতে চাই না যে সেনাবাহিনী বনাম সরকার, সরকার বনাম আপনার রাজনৈতিক দল, আমি এখনো এটা বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই যে সেনাবাহিনী, সরকার, আমাদের 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 জনগণের সমর্থিত, জনগণের প্রতিনিধিত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চমৎকার বোঝাপড়া আছে, থাকতে হবে এবং থাকবে, এবং সেই বোঝাপড়া নিয়েই কিন্তু আপনার বাংলাদেশে আপনার সামনে অগ্রসর হতে হবে। এবং দেখেন আপনার না, একটু বাবুল ভাই, বাংলাদেশের আলোচনায় আপনি আমাদের প্রতিবেশীদের আলোচনাটাও যদি একটু আনেন, কারণ আপনি আজকেও একটা খবর দেখেছেন কিনা জানি না, সেটি হচ্ছে এপ্রিলের 2 থেকে 4 তারিখ বিমস্টেকে একটা সম্মেলন থাইল্যান্ডে হওয়ার একটা আছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কাঠামোগত না হলেও, দ্বিপাক্ষিক কাঠামোগত বৈঠক সম্ভব না হলেও এক ধরনের অনানুষ্ঠানিক বৈঠকের একটা আগ্রহ জানিয়েছেন। রণধীর জয়সওয়াল, যিনি ভারতের পররাষ্ট্র মুখপাত্র, তিনি কিন্তু এই বিষয়টিকে এখনো বলেছেন যে না, এই বিষয়ে আমাদের এখনো পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি। এই আলোচনাগুলো কি এখানে প্রাসঙ্গিক কিনা এই আলোচনার সময়? না, আমি আপনার, কারণ এগুলো সব মিলিয়ে আলোচনাটা করতে হবে। আপনার এই প্রশ্নের জবাবে তো আমাকে বলতেই হবে যে আপনার 5ই আগস্টে বাংলাদেশের আপনার ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ যে বীরত্বপূর্ণ আপনার অভ্যুত্থান সংগঠিত করেছেন, এই অভ্যুত্থানের পরে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যে সরকার আপনার গত 7 মাস 8 মাস ধরে আপনার রাষ্ট্র পরিচালনা করছে আর কি, আমাদের আপনার বৃহৎ প্রতিবেশী ভারত, সেই ভারতের সরকার আমাদের এই পরিবর্তনটাকে তারা আপনার মেনে নিতে পারে নাই, বরঞ্চ এই পরিবর্তনের বিরুদ্ধে, আমাদের এই বিজয়ের বিরুদ্ধে তারা আপনার নানা বক্তব্য, নানা মন্তব্য, নানা তৎপরতা অপতৎপরতা তারা লিপ্ত। এটা আপনার এই নিয়ে কোনো আপনার সন্দেহের কোনো বিন্দুমাত্র অবকাশ নাই। আমি সেই সাথে আমি বলতে চাই, যেমন ধরুন যে আপনার সেনাবাহিনীর আপনার কোনো পর্যায়ের কর্মকর্তার সাথে যদি আপনার হাসনাত আবদুল্লাহর যদি আপনার ক্যান্টনমেন্টে যদি বৈঠক হয়ে থাকে, সেনাবাহিনী কি? সেনাবাহিনী হচ্ছে আমাদের আপনার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা দেশপ্রেমিক বাহিনী, সভরেন ফোর্স। আমাদের শেষ অবলম্বনের জায়গাটা হচ্ছে আপনার সেনাবাহিনী। আপনি দেখেন, উনি বলেছেন যে আপনার এই বাংলাদেশে আপনার 75-এর 7ই নভেম্বর একটা সিপাহী জনতার বিপ্লব হয়েছে। আপনার সিপাহী জনতার বিপ্লবের পরে আমাদের সর্বস্তরের মানুষ তো আপনার আনন্দ, আপনার উল্লাস করেছে, এবং আপনার সেটা আমরা সবাই জানি। আপনার 1990 সনে আমরা আপনার ছাত্রগণ অভ্যুত্থান আমরা করেছিলাম। সেই ছাত্রগণ অভ্যুত্থানের একজন কর্মী, সংগঠক, নেতা হিসেবে দায়িত্ব পালন করবার একটা দুর্লভ সুযোগ আমার হয়েছিল আর কি। তো সেই অভ্যুত্থানেও কি আপনার সেনাবাহিনীর কি আপনার ইতিবাচক ভূমিকা ছিল না? নিশ্চয়ই। আপনার ওই 1990 যদি আপনার সেনাবাহিনী যদি আপনার একটা ইতিবাচক ভূমিকা পালন না করে যদি আপনার স্বৈর শাসক এরশাদের পক্ষে যদি ভূমিকা পালন করতেন, তাহলে তো ইতিহাস অন্যভাবে 5ই আগস্টের সময় কিন্তু অন্যভাবে হতো, যদি সেনাবাহিনী যদি লেখা হতে পারতো। তো বাট আবার 5ই আগস্টের আগে, 5ই আগস্টের দিনে, 5ই আগস্টের পরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কি কোনো প্রশ্ন করবার কোনো সুযোগ আছে? ইভেন যদি আপনার 5 তারিখে আপনার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি বাংলাদেশের সেনাবাহিনী যদি আপনার ক্ষমতা দখল করত, তাহলে বাংলাদেশের মানুষ কি খুব বেশি অখুশি হইতো? বাংলাদেশের মানুষের আপনার মূল ক্ষোভ, রাগ, আপনার বিদ্বেষ, ঘৃণা সব কেন্দ্রীভূত হয়েছিল আপনার শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের উপর। কাজে শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের পটভূমিতে যদি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওই যে ভাষণটা উনি দিলেন, 2টায় ভাষণ দিবেন কি 4টায় উনি ভাষণ দিয়েছেন, সেই ভাষণে যদি উনি বলতেন যে দেশে শেখ হাসিনা পালিয়ে গেছে। আবার যেতে চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আপনার কাছে আপনি আপনার সহালোচকের মন্তব্য শুনলেন যে সেনাবাহিনী কেন, আপনি যে বক্তব্যটা দিয়েছেন যে সেনাবাহিনীর একটা সীমারেখা আপনি টেনেছেন, কিন্তু আপনার সহালোচক বলেছেন বাউল ভাই যে না, যেহেতু 5 আগস্টে এবং আরও ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর একটা রোল আছে, দেয়া যেতে পারে এই মুহূর্তে অবস্থা, সেটি নিয়ে আপনি এক ধরনের কমেন্ট করেছেন। তারপর আমি একটু আরেকটু বিস্তারিত শুনতে চাই। আরেকটি বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা যেই মনোভঙ্গি পোষণ করছেন, এবং আমি দেখলাম সদ্য আপনার সেই উপদেষ্টা পরিষদ থেকে যিনি পদত্যাগ করে আপনাদের দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন, আজকে আপনাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বক্তব্যেরও নিন্দা জানানো হয়েছে। আসলে সরকারের সাথে মানে প্রধান উপদেষ্টার মনোভঙ্গি ওনার উপদেষ্টা পরিষদের থেকে বোঝার হয়নি,
এটা আমার মানে আমার কাছে খুব জানতে ইচ্ছা করে আর কি। ওই প্রথম অংশের আলোচনাটা খুব বড় কিছু না, আমি আগে যেটা বলেছি ওটাই আমি আরেকটু ইয়ে করি, মানে এক্সটেন্ড করি, যে সেনাবাহিনী ব্যাপারটা কি, যে রাজনৈতিক দল, সরকার, জনগণ মিলে যে ট্র্যাক ঠিক করবে দেশের জন্য, সেনাবাহিনীকে ওটা ডিফেন্ড করতে হবে, অন্য কোনো বিকল্প নাই। সেনাবাহিনী এটা ডিকটেট করবে না, তারা এটা অবশ্যই অংশীজন হতে পারে, মতামত রাখতে পারে, কিন্তু সেনাবাহিনী ডিকটেট করবে না, ঠিক আছে। 5 অগস্টের সময় একটা বিশেষ পরিস্থিতিতে সেনাপ্রধান তিনি বা সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে না, এই জন্য আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, খুব ঠিক আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওই সময় যদি পিপল ওভারহেলমড হয়ে এটা সমর্থন করতো, 1 মাসের মধ্যে এটা বিরোধিতা শুরু হয়ে যেত। এবং সেনাবাহিনী কেন ওই সময় সব ক্ষমতা টেক ওভার করে না, কারণ তার পূর্ব অভিজ্ঞতা ভালো। সুতরাং তারা একটা গণ অভ্যুত্থানকে, আপনি যদি রেশনাল প্রসেসে তারা গণ গিয়েছে, অভ্যুত্থানের আপনি যদি 5 তারিখে বলেন যে সেনাবাহিনীর সরকার হবে এখন, একটা গণ অভ্যুত্থানকে এত সোজা যে এটাকে একটা মানে এভাবে উল্টে দেওয়া যায় না। এবং তখন তো রাস্তায় জনগণ ছিল, ছাত্রনেতাদের তরফ থেকে বলা হচ্ছিল যে আমরা কিন্তু কোনো 111 টাইপের সরকার সমর্থন করব না। ফলে সেনাবাহিনী আমি বলবো যে ঐতিহাসিকভাবে ঠিক জায়গাতেই ছিল, যেখানে তার থাকা উচিত ছিল সেটা সে করেছে। প্রধান উপদেষ্টার ব্যাপারটা হচ্ছে যে উনি তো আসলে অনেক কিছু বিবেচনা করে কথা বলেন, এবং সম্প্রতি দল নিষিদ্ধের ব্যাপারে মানবাধিকার যে রিপোর্ট জাতিসংঘের, সেখানে একটা অবজারভেশন আছে। এই সমস্ত আবার যেহেতু তিনি কথা বলছিলেন একটা সম্ভবত বিদেশি প্রতিষ্ঠানের সাথে, এটাও তার একটা মাথায় ছিল। কিন্তু আমি মনে করি যে বক্তব্যটা মানে হয় কি, যে দেশের তো একটা রাজনীতি থাকে, ওই রাজনৈতিক ইম্পালসটা উনি বুঝতে ভুল করেছেন, বা ভুল সময়ে কথাটা মিডিয়ায় যেহেতু এসেছে, স্বাভাবিকভাবেই জনগণ বা তরুণরা যাদের রিয়্যাক্ট করেছে, রিয়্যাক্ট না করে কোনো উপায় ছিল না। কারণ হচ্ছে যে যদি একটা বিচার দৃশ্যমান পর্যায়ে থাকতো, কোনো একটা পর্যায়ে যেত, তখন আপনি যদি বলতেন যে আওয়ামী লীগ যদি রিফাইন্ড হয়ে আসে, তাহলে আমরা আওয়ামী লীগকে হয়তো জায়গা দেবো, এবং এই আওয়ামী লীগকে না, ক্রিমিনালদের বিচার করার পরে একটা পুনর্গঠিত আওয়ামী লীগ যদি বিচার একটা জায়গায় যেত, তখনও এটা জনগণের মধ্যে অপিনিয়নটা ডিভাইডেড থাকতো। কিন্তু আপনি আজকে দেখছেন ওভারহেলমিংলি কোনো দল তো পরিষ্কার করে বলতে, রিজভী সাহেব ছাড়া বিএনপিও তো বলছে না যে আওয়ামী লীগকে আমরা আসতে দেবো, ঠিক আছে শুনবো। হ্যাঁ, তো মানেটা কি, মানেটা হচ্ছে যে এটার ব্যাপারে জনগণের ক্ষোভ এত তীব্র, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের অবস্থান এত পরিষ্কার, এটা বলার সুযোগ নাই। সেটাই আমি জানতে চাচ্ছি, জনগণের অবস্থান এত তীব্র এবং এত পরিষ্কার যদি হয়, তাহলে প্রধান উপদেষ্টা সেটি বুঝতে কি ভুল করছেন? এবং আমি বলবো যে আনটাইমলি হয়েছে ওনার বক্তব্যটা, উনি এই সময় এই কথাটা না বললেই পারতেন। আমি যেটা বললাম যে বিচার হয়নি, আপনি এই কথাটা বলছেন, আগে আমাদেরকে বলতে হবে যে আপনার রোড ম্যাপটা কি, যে এই যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের স্ট্যাটাস কি হবে, বিচারের পর আওয়ামী লীগের স্ট্যাটাস হবে। আমরা কিন্তু দলের জায়গা থেকে মনে করি যে আওয়ামী লীগের দলগতভাবে বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের এই 15 বছরের ক্রাইমটা কিন্তু কয়েকজন ব্যক্তির ক্রাইম না, বা একটা গোষ্ঠীর ক্রাইম না। 3টা নির্বাচন আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগ রিগ করেছে, তো একটা দলের শক্তির জায়গা থেকে। 4 অগাস্ট 3 অগাস্টে তারা যে রাস্তায়, এটা দলীয় সিদ্ধান্ত ছিল তাদের, শুধু দলীয় সিদ্ধান্ত, 14 দলের সিদ্ধান্ত ছিল এটা, এই যে 17 না 18 জুলাই। সুতরাং তাদের শাস্তিটা তো দলগতভাবে হতে হবে। আমি নিষিদ্ধের আলাপটা অন্য, আমি বলছি শাস্তি তো আপনার দলগতভাবে দিতে হবে, বিচারটা দলের হতে হবে। এই বিচার হওয়ার আগ পর্যন্ত এই দলকে, যদি আমরা মনে করি যে যেহেতু এটা ভোটের মধ্য দিয়ে পরাজয় ঘটেনি আওয়ামী লীগের, আপনি যদি ভোটের মধ্যে দিয়ে বিরোধী দল হন, তাহলে আপনার যে ট্রিটমেন্ট, আর আপনি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে উৎখাত হওয়া একটা দল, ফলে আপনি এখন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে নাই। এটা একটা ফ্যাসিস্ট দল, এবং তারা দল না, এটা একটা অপরাধীদের সিন্ডিকেট, এবং তারা একটা আন্ডারগ্রাউন্ড হিসেবে হয়ে আছে, এবং দলের কোথাও কোনো কর্নার থেকে বলা হচ্ছে না যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, আমরা এটার সাথে নাই, আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম, আমরা দায়ভার নেব না, এটা কিন্তু বলা হচ্ছে না। বরং থ্রেট দেওয়া হচ্ছে যে আমরা সুযোগ পেলে, আজকেও আরাফাত সাহেবের একটা, এই পলাতক আরাফাত সাহেবের একটা মানে ডয়চে ভেলাতে দেখলাম, উনি কিন্তু সেখানে বলছেন এখনও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এবং এটাই আমরা আপিল করি, দলের তৃণমূল এই পর্যায়ে আছে। তাহলে এই দলকে আপনি তো জাস্ট ওই এক ধরনের লিবারালিজম আছে না, যে আমি সবাই আসুক, অসুবিধা কি, জনগণ আবার প্রত্যাখ্যান করবে, এই ইনক্লুসিভিটি অবশ্যই ইনক্লুসিভ হতে হবে আমাদেরকে, যারা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তাদের নিয়ে, যারা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে তাদের ইনক্লুসিভিটির সুযোগ নেই। সেখান থেকে আমরা বলেছি, এখানে আপনি পড়লেন সেখানে একটু মিসকোট হয়েছে, যে আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চেয়েছি, আমরা কিন্তু এটা বলি না, আমরা বলেছি যে বিচার হওয়ার আগ পর্যন্ত এই যে ইন্টারিম অবস্থা, এই সময় আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন সবার কার্যক্রম স্থগিত থাকবে, নিষিদ্ধ থাকবে, এবং তার নিবন্ধন এই পর্যায় পর্যন্ত স্থগিত করতে হবে। বিচার হওয়ার পরে আমরা দেখব যে আওয়ামী লীগের দলগতভাবে কি বিচারে কি রায় আসছে, তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যাবে। ওকে স্যার, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা তুষার বললেন যে আওয়ামী লীগের আসলে বিচারের আগ পর্যন্ত স্ট্যাটাস কি হবে, এটা সরকারকে পরিষ্কার করতে হবে। তো সরকার 7 মাসে এটা, আমি স্যার প্রশ্নটা করি যে 7 মাস কি ইনাফ সময় না এটা পরিষ্কার করার জন্য? এটা আপনি যদি একটা জাতীয় সিদ্ধান্ত নেন 7 দিনও যথেষ্ট, কিন্তু প্রশ্ন হলো যেটা তুষার বললেন সেটা কিন্তু তারা সঠিকই বলছেন, তারা আগে থেকেই বলছেন। এই আলোচনা কিন্তু থেকে উঠছে, কিছুদিন পর আলোচনা ওঠে। আপনি যদি একটা, আমি নিজেও ষড়যন্ত্র তত্ত্বের পক্ষের খুব একটা লোক না, কিন্তু যদি আপনি ষড়যন্ত্র তত্ত্বতে এখানে একটু প্রয়োগ করেন, তাহলে আমার কাছে মনে হলো যে আমরা একটু টোকা দিয়ে দেখলাম যে প্রতিক্রিয়াটা কি হয়, এবং এটা একটা টেস্ট কেস কিনা।
এবং যেটা আমাদের কাছে খুব ধন্দে ফেলছে আমাদের, সেটা হলো যে এতগুলো ঘটনা একসাথে মিলে গেল কি করে। বেশ কয়েকদিন আগের ঘটনা, সেটা পোস্টে আসলো, তারপর প্রধান উপদেষ্টার বক্তব্য, আবার প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করেছে একজন উপদেষ্টা, এখন রাজনৈতিক দলের প্রধান, তিনি আবার তার সমালোচনা করছেন, তার সঙ্গে আবার অন্যরা যুক্ত করছেন। রাজনৈতিক দলগুলো কিছুক্ষণের মধ্যে প্রত্যেকে প্রতিক্রিয়া দিয়ে ফেললেন এবং ভাষার হয়তো একই দলের মধ্যে ভিন্ন 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 হলো, ভিন্ন। আবার আপনি গণমাধ্যমে এমনও দেখলাম যে তারেক সাহেবের একটা বক্তব্যের উপরে ইংরেজিতে একরকম শিরোনাম, বাংলা শিরোনাম আবার আর এক রকম, সেখানে দেখা যাচ্ছে দলের নামটাও সেখানে নাই। তো এই 7-8টা ঘটনা বা উপাদান হঠাৎ করে মিলে গেল, তাতে আমি আবারও আমার ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস না করেও আমি আধা বিশ্বাসে এটা বলবো যে এটা আমার মনে হয় যে কোনো না কোনো পক্ষ থেকে আমরা টেস্ট করে দেখছি কিনা। কিন্তু আমি মোটেই হালকাভাবে নেব না যে নতুন করে ভারতের প্রসঙ্গ আসা, নতুন করে এক ধরনের রিফাইন ফর্মুলা আসা, নতুন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল একটা অংশীজনের প্রসঙ্গ এখানে চলে আসা এবং একটা বিরোধিতার একটা পরিবেশ তৈরি হওয়া, সব মিলে একটা জিনিস দেখেন যে আলোচনাটা উঠছে দল নিষিদ্ধ, সেটা যাকেই করেন, আমরা এই আলোচনা আগেও করেছে, তবু একটা করা প্রয়োজন। এখন দল নিষিদ্ধ তো শিবিরকে তো নিষেধ করা হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারে, তো ওই জুলাই অভ্যুত্থানের পরে কি আর সে প্রসঙ্গ কেউ তুলেছে যে কোথায় এক্সিকিউটিভ অর্ডার বা কোথায় গেছে? আজ বড় একটা ধর্মপছন্দ দলের নিবন্ধনই নাই, তো তাকে কি বঙ্গভবনে ডাকা থেকে তাকে বিরত রাখা হয়েছিল না তার কর্মকাণ্ড থেকে তাকে বিরত রাখা হয়েছে? তখনও কিন্তু আলোচনা হয়েছিল যে এইভাবে এক্সিকিউটিভ অর্ডার বনাম আইনের মাধ্যমে এটা করা, এবং যেমন এই দলটাকে নিষেধ করা জামাতের ব্যাপারে দীর্ঘ সময় আওয়ামী লীগের ব্যাপারে আমরা আলোচনা করেছি যে আপনার যদি এতই আপত্তি থাকে তাহলে আপনি লিগ্যাল প্রসেসে যান না কেন, করেন না কেন? এই করি, ইঁদুর বেড়াল যাই আবার ছাড়ি। এবং আপনার মনে আছে সবশেষে যখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তাকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তখন বললাম যে ঘটনাটাকে বিএনপি মাঠে দাঁড়াতে পারে না, তাকে আপনি দাঁড়াতে দেন না কোনো অবস্থাতে, তো সেক্ষেত্রে কি আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্য হচ্ছে? ওই যে অনুষ্ঠানে আমি প্রশ্ন করেছিলাম আওয়ামী লীগের এখন তৎকালীন উপমন্ত্রী, তিনি বললেন যে এটা বোধহয় আপনার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে না। এখন এই আলোচনা করলে আপনি অনেক লম্বা আলোচনা করতে পারেন। একটা দল নিষেধ আর তার বেনিফিশিয়ারিজ কিংবা তার প্রতি সিম্প্যাথেটিক, এই সংখ্যা তো বিপুল, এর মধ্যে অনেক পার্থক্য। আপনি যদি বলেন 15 বছরের উপরে একটা দল ক্ষমতায়, তাহলে তার সময় যদি আমি বলি যে সিভিল ব্যুরোক্রেসিতে যে তরুণ কর্মকর্তা যোগদান করেছিলেন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, তার এখনকার অবস্থাটা কি? আমি যদি বলি যে তখন যে তরুণ ক্যাপ্টেন ছিলেন বা একজন লেফটেন্যান্ট ছিলেন বা সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন, আজকে তিনি কোথায় এসে দাঁড়িয়েছেন? এই সময়ের মধ্যে বা আপনি, আমি, পেশাজীবীরা, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত, আপনাকে মনে রাখতে হবে যে হয় সরকারের প্রকল্প বাস্তবায়ন করতে হয়েছে, না হলে তার সুখ্যাতি করতে হচ্ছে। এখন করতে গিয়ে কেউ ভলান্টারিলি বেশি করেছে, কেউ কম করেছে। আবার সে কতখানি রাজনৈতিকভাবে আমাকে প্রণোদিত করতে পেরেছে, আমার মস্তিষ্ক জগতে, আমার মননে প্রবেশ করেছে, আর কতখানি পারেনি। আবার কতজন বেনিফিশিয়ারি হয়ে আপনার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে বা আপনার প্রতি আপনার এলিজেন্স দেখাচ্ছে, আর কতজন দেখাচ্ছে না। এটা কি পরিমাপযোগ্য? এটা পরিমাপযোগ্য না। বরং যেটা হয় যে আপনি যুক্তির খাতিরে যদি ধরে নেন নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ হয়, তার কি আউটকাম আসে? তাহলে যে আউটকাম জামাতের ক্ষেত্রে, শিবিরের ক্ষেত্রে হচ্ছে সেই আউটকাম হবে। আপনি শিবিরকেও তো এক্সিকিউটিভ অর্ডারে নিষেধ করেছিলেন, আপনি তো ওই দলের নিবন্ধন নিষেধ করেছিলেন এক্সিস্টিং আইন অনুযায়ী, তাতে আপনি কি করতে পেরেছেন? এগুলোর চাইতে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি এইটার পক্ষে কাউন্টার ন্যারেটিভটা কিভাবে দাঁড় করাতে পারছেন। আপনি কি সিভিল ব্যুরোক্রেসির সবাইকে কালকে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে গতকাল, যে না ভাই তুমি ওই আমলে ছিলে? আপনি কি সমস্ত সিনিয়র সামরিক কর্মকর্তাকে বলবেন যে কালকে থেকে তোমার ছুটি? বা আপনি, আমি, যত পেশাজীবী আছে, আপনি কি বলবেন যে সবার কালকে থেকে কোনো কাজ নেই? এখন যে জায়গাটায় যে তরুণরা এই কাউন্টার ন্যারেটিভটা তৈরি করেছিলেন, সেই তরুণরা এখন একটা রাজনৈতিক দল তৈরি করেছেন, তো সেই রাজনৈতিক দলের বক্তব্য তো এখন রাজনৈতিকভাবে আপনাকে গ্রহণ করতে হবে। আবার মাঠে যারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সেটা তো এক ধরনের প্রতিক্রিয়া আছে। এখন সেটা আর একটা স্তরের আলোচনা, কিন্তু আলোচনা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, আমি যদি আপনি একটা মিনিট সময় দেন, আমি আপনি গণমাধ্যমের শিক্ষার্থী, হ্যারোল্ড ল্যাসের মডেল জানেন, খুব পুরনো মডেল, যে হু সেজ হোয়াট ইন হোয়াট চ্যানেল টু হুম উইথ হোয়াট এফেক্ট। বাংলা করি কে বলছে? একজন তরুণ নেতা, যিনি এখন একজন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি কি বলছেন? সেনাবাহিনীর প্রসঙ্গ, তাকে চাপ দেওয়া হচ্ছে, তাকে এক ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ আসে, আবার ভারতের প্রসঙ্গ আসছে, 4-5টা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাকে একটা বিশেষ স্পেসে ডেকে নিয়ে বলা হচ্ছে। উনি বলছেন না যে থ্রেট দিচ্ছে, কিন্তু শব্দগুলো তো ওরকম একটু ঋণাত্মকই। আচ্ছা, উনি কোথায় বলছেন? সোশ্যাল মিডিয়াতে। উনি পত্রিকায় সাক্ষাৎকার দেননি, উনি টেলিভিশনে সাক্ষাৎকার দেননি, উনি পোস্ট দিয়ে বলছেন। উনি কাকে শোনাচ্ছেন কথাটা? জনগণ, ভারত, সেনাবাহিনী, আপনাকে, আমাকে, আওয়ামী লীগকে, সরকারকে, কাকে শোনাচ্ছেন? আমার কাছে স্পষ্ট উত্তর নাই, আমি জানি বাকিদের কাছে আছে কিনা। উইথ হোয়াট ইফেক্ট আমি এখনো বুঝলাম না। উইথ হোয়াট ইফেক্ট এটা বাউল ভাই বুঝতে পেরেছেন কিনা? আমি বুঝতে পারিনি এখন, যদি বাউল ভাইয়ের কাছে উত্তর থাকে। এইটার ইফেক্টটা কি? না, আপনার
সেনাবাহিনী যেমন আমি আরেকটু স্পষ্ট করি, আপনাদের দলের ভেতরে রুহুল কবির রিজভী সাহেব বলছেন একরকম, আপনাদের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলছেন আরেক রকম। তার মানে কি এই যেটা অধ্যাপক শামীম রেজা বলছেন যে এটা টেস্ট কেস হিসেবে রাজনীতির দলগুলোর জন্য একটা টেস্ট নাকি, যে তারা এটাতে কি ধরনের প্রতিক্রিয়া দেখায় এই রিফাইন্ড আওয়ামী লীগের? আমাদের দলে কিন্তু আপনার দুই রকমের মত চায় নাই। যেমন আপনি যদি বলি না, রুহুল কবির রিজভী কি উনি বলেছেন যে জনগণ চাইলে আপনার আমাদের কোনো প্রক্রিয়ার পরে। তো ওরা আপনার নতুন পার্টি কি বলছে, তারা বলছে আগে বিচারিক প্রক্রিয়াটা শেষ হবে, তারপরে হলো যে আপনার। কিন্তু নতুন পার্টির প্রশ্ন ওখানেই আসছে, বিএনপির কাছে তো এই প্রস্তাবনাটা আসেনি রিফাইন আওয়ামী লীগকে পুনর্বাসন, যেহেতু নতুন পার্টির কাছে আসছে, তো সেই কারণে তো এটা এত গুরুত্ব সহকারে বিবেচনার না। আমাদের দিক থেকে তো আমরা, আপনারা কি এরকম প্রস্তাব পেয়েছেন কোথাও? না না না, আমাদের দিক থেকে তো ধরুন যে আমাদের আপনি কার কথা বিবেচনা নেবেন? আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কি বলছেন? না, উনি বলেছেন যে ফ্যাসিস্টদের সেটি হচ্ছে দলের অফিশিয়াল পজিশন, তাই না? এখন হলো যে আপনার সেনাবাহিনীর আপনার, কিন্তু যেটা তুষার বলছেন যে কোনো রাজনৈতিক দল তো নিষিদ্ধের ব্যাপারে খুব মুখ খুলেও কথা বলছে না, যে বিএনপিকে খুব স্ট্যান্ড নিয়েছে। আপনারা একদিকে বিচার চাইছেন, একদিকে আপনারা বলছেন পুনর্বাসনের সুযোগ নেই, তাহলে নিষিদ্ধের জায়গায় আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? মানে আপনি কি মনে করেন? আপনি আপনার নিষিদ্ধ করবেন না, আপনার কোন প্রক্রিয়া অনুসরণ করে নিষিদ্ধ করার জন্য আপনার ধরুন নির্বাহী আদেশ বলে আপনি নিষিদ্ধ করতে পারেন। যেমন আপনি আপনার সেটা তো আবার প্রধান উপদেষ্টা চাইছেন না। যেমন আপনার শিবিরকে আপনি নিষিদ্ধ করেছিলেন, যেটা আপনার তো ফলে আপনার যেটা আছে যে আপনার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এটা এই নিষিদ্ধ হোক, তাই না? কাজে আমরা আপনার বিচারিক প্রক্রিয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি যেটা আপনি বলছেন যে আপনার 7 মাস পার হয়ে গেল গিয়া, হ্যাঁ 7 মাসেও কিন্তু আপনার বিচারিক প্রক্রিয়া কিন্তু শুরু করা যায় না। চাইলেই কিন্তু বিচারিক প্রক্রিয়া কালকে কিন্তু আপনি শুরু করতে পারবেন না। বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য কতগুলো কোর্স আপনার কমপ্লিট করতে হবে, তাই না? কমপ্লিট করে দেন আপনি বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। বিচারিক প্রক্রিয়া শুরু হবে, শুরু হওয়ার পরে আপনার বিচার কার্য সম্পাদন হবে, সম্পাদন গিয়ে আপনার কোর্ট হয়তো আপনার এই আওয়ামী লীগ দল সম্পর্কে তারা একটা মন্তব্য করবে, একটা অবজারভেশন দেবে, সেই মন্তব্য সেই অবজারভেশনের ভিত্তিতে হয়তো আওয়ামী লীগ ডিসেম্বর অথবা জুনের মধ্যে কোনো জায়গায়। এখন হলো যে আপনি নির্বাচনের প্রসঙ্গটা আপনি বললেন, এটা হলো যে ধরেন যে আপনাদের দল কিন্তু বারবার রোড ম্যাপ চাইছে, মার্চের মধ্যে রোড ম্যাপ দেন। মার্চের মধ্যে না, হ্যাঁ এই মার্চের মধ্যে আপনারা রোড ম্যাপ চাইছেন। আমরা আপনার খুবই আপনার স্পষ্ট করেই বলি, আমরা স্পষ্ট করেই বলতে চাই যে আমরা আপনার চাই যে বাংলাদেশে একটা স্বল্পতম সময়ের মধ্যে। কিন্তু এও বলছেন আপনি দলের হয়ে এও বলছেন যে বিচার কার্যক্রম এটিও তো আসলে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। তিনটে ইস্যু, একটা হলো যে আপনার বিচার কার্যক্রম শুরু করা, আপনার প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করা, আবার নির্বাচনটাও দ্রুত আপনার সম্পন্ন করা। তিনটা, আমি আপনার একটার সাথে আরেকটা কোনো বিরোধ দেখি না। বিচারিক প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সেটাকে দৃশ্যমান করতে হবে আমাদের সামনে, জাতির সামনে, জনগণের সামনে। এক সংস্কার, আপনার সংস্কারের কার্যক্রমগুলো শুরু করতে হবে। প্রয়োজনীয় সংস্কার, জরুরি সংস্কার, কোন প্রয়োজনীয় সংস্কার? বাংলাদেশে মানুষের সামনে কিন্তু আপনার একটা বড় ইস্যু হচ্ছে আপনার একটা জাতীয় নির্বাচন, একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠান। এবং আপনার এই জাতীয় নির্বাচনের জন্য কিন্তু আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি, তাই তো? কাজে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই সংস্কারগুলো জরুরি, যেমন আপনার নির্বাচন ব্যবস্থায় সংস্কার জরুরি, নির্বাচন কমিশনের সংস্কার জরুরি, বিচার ব্যবস্থায় সংস্কার জরুরি, প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, এই সংস্কারগুলো সাধন করে বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার, জনগণের কাছে একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা কিন্তু এই মুহূর্তে জরুরি। এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে যে বর্তমানে 7 মাস পার হয়ে গেল গিয়ে, এই 7 মাসে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, মানুষের যে আশাবাদ তৈরি হয়েছিল, 7 মাস বাদে কিন্তু মানুষের কিন্তু মনে কিন্তু অনেক হতাশার কাছ থেকে শুনতে চাই তৈরি হয়েছে। মোটামুটি সব টকশোর আলোচনা শেষ পর্যন্ত গিয়ে নির্বাচনে ঠেকে। তো আপনি যদি একটু মন্তব্য করেন। না, এটা তো আনফরচুনেট যে সব পুরো আলোচনাটার মধ্যে নির্বাচন থাকে কেন্দ্রে, তারপর বাকি সব আলোচনা। এটা আর অন্যরকম হতে পারতো। এবং এইভাবে করে হচ্ছে যে মানে এক ধরনের পাবলিক সাইকির মধ্যে ইলেকশনটাকে করা হচ্ছে। আমরা তো ইলেকশনের বিরোধিতা করি নাই বা এরকম বলি নাই যে ইলেকশন নিয়ে আলোচনা না করলে ইলেকশন আসবে না। বাংলাদেশের এই যে জার্নিটা আগামী আরও কিছুদিন অভ্যুত্থানের পর থেকে,
এটার অনিবার্যভাবে এটা ইলেকশন আসবেই। ইলেকশনকে আমরা এটা মানে বাইপাস করার সুযোগ নেই। এটা বাইপাস করার কোনো সুযোগ নেই, বিকজ বাংলাদেশ তো ইজিপ্ট না, মিশর না। কিন্তু যেভাবে ইলেকশনকে সামনে আনা হয়েছে এজেন্ডা হিসেবে, এটা আমরা মনে করি যে মানে সংস্কার কথা এটাকে একটু একটু মানে কম গুরুত্ব দেওয়া বিলম্বিত হচ্ছে। করছে, বিচার মানে প্রক্রিয়া মনে হয় কিছুটা। বিচার আলোচনা এজেন্ডায় নাই, রিকনসিলিয়েশন। এই যে ধরুন আজকে আমরা একটা আজকে যে আমরা বাউল ভাবে শুনবো, তুষার শেষ। আজকে যে আমরা একটা প্রসঙ্গক্রমে আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করছি, আপনার সমাজে রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা কোথায়? একটা টকশো আপনি বলতে পারবেন যে 5 মাসে রিকনসিলিয়েশনের? আসলে তো পৃথিবীতে এরকম বহু নজির আছে, তো পৃথিবী এই ধরনের পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছে, সাউথ আফ্রিকা সহ আরো অন্যান্য দেশ। তো সেটা কোথায় আমাদের সেই আলোচনা? মানে এগুলো এজেন্ডায় নাই। আমরা পুরো জিনিসটাকে নিয়েছি নির্বাচন। ফলে আমি অনেক জায়গায় অভিযোগ করেছিলাম, এই অভিযোগটা আবারও আমি এখানে করে রাখি। সেটা হচ্ছে যে আমরা একটা গণঅভ্যুত্থানকে একটা রেজিম চেঞ্জ আকারে, রেজিম চেঞ্জের মধ্যে সংকুচিত করতে চাচ্ছি, যেটা আমরা 90 সালেও করেছি। রেজিম চেঞ্জ আর গণঅভ্যুত্থান কিন্তু এক জিনিস না। রেজিম চেঞ্জের পলিটিক্স 7 জানুয়ারি পর্যন্ত শেষ হয়ে গেছে। 7 জানুয়ারিকে আগে যে রাজনীতিটা ছিল, আমিও সেটাতে অংশগ্রহণ নিয়েছি, বিএনপি না করলেও যুগপৎ আন্দোলন আমিও ছিলাম শরিক হিসেবে। কিন্তু ওইটা ছিল রেজিম চেঞ্জের আন্দোলন, আমেরিকার স্যাংশন এবং ইত্যাদি। সেইটা কিন্তু ফেল করার পরে আরেকটা নতুন প্যারাডাইম আমরা ঢুকেছি। কিন্তু সেটাকে আবারও আমরা, যেহেতু জনগণ আবার ডিসপার্স হয়ে গেছে এবং জনগণ ঘরে ঢুকে গেছে, জনগণ তো 5 তারিখ এসেছিল, এখন আবার তখন রাজনৈতিক শক্তিগুলো আবার সুসংহত হয়েছে এবং এস্টাবলিশমেন্ট সুসংহত হয়েছে, তারা জিনিসটাকে আবার এরকম যে পুরান অসুখকে আমরা পুরান ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করছি না। কিন্তু একটা রোগটা আসলে আমাদের ভিন্ন। দেশে জেনুইন মৌলিক চেঞ্জের ক্ষেত্রে আমাদের যে সিভিল, মিলিটারি, পলিটিক্যাল, কালচারাল যে এস্টাবলিশমেন্ট, তাদের জেনুইন অনাগ্রহ আছে। এটা আমাকে বলতে হবে। যদি আমার এর জন্য কোনো ক্ষতির শিকার হই আমি, তবুও আমাকে বলতে হবে তারা এটা অধ্যাপক চায় শামীম না। রেজা, না, দেখেন, এটা তারা তো একটা দল তৈরি করেছেন। আমরা একসময় প্রত্যাশা করেছিলাম যে তুষারদের মতো যারা আছেন তরুণ, যারা এত বড় পরিবর্তন করলেন, তারা আরো অনেক দিন মাঠে থাকবেন। মাঠে থাকার অর্থ আমরা বুঝেছিলাম যে কথাগুলো তিনি বললেন, এই যে একটা বয়ান তৈরি করা, এই যে ট্রুথ কমিশনের কথা বা রিকনসিলিয়েশনের কথা বা নতুন করে চিন্তা করা, আমরা আজকে নিষিদ্ধ করা যাবে কিনা, আইনিগতভাবে কিনা, নির্বাহী আদেশে কিনা, কিন্তু মাঠে আপনাকে প্রণোদিত করার জন্য কে আছে? প্রত্যেকে কিন্তু রিয়াকশন দেখাচ্ছেন। আপনি যদি বলেন এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত, আমি বলছি না যে তারা একেবারে সরাসরি তাদের কথা, তারা যদিও বলছেন স্বতন্ত্র, যেমন গণতান্ত্রিক সংসদ আছে, অন্যান্য পুরনো বৈষম্য বিরোধীরা আছে, তারা প্রত্যেকে তার রিয়াকশন জানাচ্ছেন। কেউ কি রেজিম চেঞ্জের পরে উনি যেটা বলছেন যে আদর্শিক যে পরিবর্তনটা, মানুষকে পরিবর্তনে নেওয়া, সে নেওয়ার আগে ধরুন তারা দল গঠন করেছেন, এটা তাদের অধিকার, তারা রাজনৈতিক ক্ষমতায় যেতে চাচ্ছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। কিন্তু দিনের শেষে যখন আলোচনা হচ্ছে, তখন কিন্তু সেই মস্তিষ্ক জগৎ, সেই মনোজগৎ যে আমি করতে পারলাম না, এটা আমার প্রত্যাশা। এটা অবশ্যই তারা আমাদের থেকে অনেক ভালো বলছেন। কিন্তু এখন এই যে আলোচনা আজকে উঠেছে, সেই আলোচনার অন্যান্য দিক তো আমরা বলেছি, সংবেদনশীলতা, তার অন্যান্য দিক, তার বাস্তবতা অবাস্তবতা, এবং আমরা এমন একটা ইস্যুস নিয়ে আমরা আজকে সারাদিন প্রত্যেকে ব্যস্ত, সংগঠনগুলো, অসংগঠনগুলো, ব্যক্তি পর্যায়ে, যেটা স্পষ্ট ধারণা আমাদের নাই, মানে যেটার পক্ষ বিপক্ষটা প্রমাণ করার মতো যে ধরনের তথ্য আমাদের কারো কাছে নাই। কোনো সাংবাদিক বলছেন না, কোনো ব্যক্তি বলছেন না, কোনো রাষ্ট্রীয় সংস্থা বলছেন না, কোনো পক্ষ বলছেন না। কিন্তু যেটা হবে, এটা যদি আপনার লম্বা সময় ধরে চালান, কি কি ঢেকে যাচ্ছে সেগুলো খুব দ্রুত যদি আপনি বলে যান। যেমন ধরুন তুলসীর মন্তব্য নিয়ে আমি কথা বলছি না, কিন্তু তুলসীর মন্তব্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু উঠেছে, কিন্তু বাংলাদেশের নন স্টেট অ্যাক্টরের রাইট। আগেরটা ঠিক আছে, আগেরটা হয়তো বাংলাদেশ ভারতকে কিভাবে বোঝাতে পারছে আমি জানি না, সে থেকেই ওই পুরনো ইস্যুসগুলো আবার তুলছে। কিন্তু একই সঙ্গে যে নন স্টেট অ্যাক্টরস যে রাইজ করছে, সেটা বাংলাদেশকে ভাবিয়ে তোলে কিনা। মোদির সঙ্গে একটা বৈঠকের চেষ্টা করা হচ্ছে, সেটা সফল হবে কি হবে না আমরা জানি না। আপনি নজরদারির রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে কিছুদিন আগে গুরুত্বপূর্ণ একটা অভিযোগ উঠেছে যে পুরনো আইন কোনোটাই পাল্টানো হচ্ছে না, আবার নাগরিক উপর নজরদারি, আবার ওই ধরনের ব্যবস্থা। আপনি নতুন করে দেখেন ঐক্যমতের একটা বিষয়, সেটা আমরা জানি কোনটুকু হতে পারে, কোনটুকু না হতে পারে। নির্বাচন বনাম সংস্কার, যেটা উনিও বলেছেন, সবকিছু মিলে একেবারে শেষে নিরাপত্তার, এই যে গতকাল পর্যন্ত আরসা কোন বাড়িতে ছিল, কোন টিনের বাড়িতে না কোন বিল্ডিং বাড়িতে, আপনি রোহিঙ্গা তো ফেরত পাঠাতেই পারছেন না, নতুন আসার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ঢেকে যাচ্ছে। এই আলোচনা চলতেই থাকবে, একটা অনুমিতিকে নিয়ে এবং একটা পোস্ট, এই আলোচনা আমাদের চলতেই থাকবে। এই আলোচনা এবং প্রশ্নকে সামনে রেখে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।